আজকের গল্পে আছে 7 ডেডলি সিনসের গ্রিড, গ্লাটনি আর লাস্ট। গ্রিড হলো ষড়রিপুর লোভ, অপ্রাপ্ত বস্তু বা ধন সম্পদ পাওয়ার তীব্র আর অতৃপ্ত কামনা। গ্লাটনি হলো আপনার যা প্রয়োজন তার থেকে অনেক বেশি খাওয়া বা পান করা। আর লাস্ট হলো কারোর প্রতি অস্বাভাবিক শারীরিক আকর্ষণ, তবে এটাকে পাওয়ার, টাকা পয়সা আর সাকসেসের উপর আকর্ষণের সাথেও কানেক্ট করা হয়। আজকের গল্পে আমরা দেখব ওডিসিয়াসের দলের লোকদের অস্বাভাবিক লোভ, যার জন্য তারা পেয়েও সব হারিয়ে ফেলেছিল, আর প্রচণ্ড ক্ষুধায় খাবারের প্রতি আকর্ষণে এক উইচের ফাঁদে পড়া। গত পর্বে দেখেছি বুদ্ধি দিয়ে এক চোখওয়ালা সাইক্লপস পলিফিমাসকে অন্ধ করে ওডিসিয়াস পালিয়েছিলেন, কিন্তু পালানোর সময় অহংকারের নিজের নাম বলে দিয়ে সমুদ্রের দেবতা পোসাইডনের অভিশাপ ডেকে এনেছিলেন। তবে এই অভিশাপের কথা তখনও ওডিসিয়াস জানেন না। জাহাজের নিচের সমুদ্রটাই যে এখন তার শত্রু হয়ে গেছে সেটাও তিনি টের পাননি। জাহাজগুলো চলল আরও কয়েকদিন ধরে, পৌঁছালো একটা দ্বীপে। একটা পুরো দ্বীপ যেন পানির উপর ভাসছে, চারপাশে ব্রোঞ্জের অটুট দেয়াল। এটা এওলিয়া, বাতাসের রাজা এওলাসের ভাসমান রাজ্য, গ্রিক আর রোমান মিথোলজির হাতেখড়ি। এওলাস ছিলেন এক নিম্ফ মেলানিপ্পে আর এক মরণশীল রাজা হিপ্পোটেসের সন্তান। জিউস তাকে সব বাতাসের নিয়ন্ত্রণ দিয়েছিলেন। সেই বাতাসগুলোর আবার নামও ছিল বোরিয়াস, উত্তরের ঠান্ডা বাতাস, ভয়াবহ ঝড়ের বাতাস; জেফিরাস, পশ্চিমের বসন্ত বাতাস, পালে বাতাস দেয় আর ফুল ফোটায়; নোটাস, দক্ষিণ থেকে আসা গরম বাতাস, কালবৈশাখী আর বৃষ্টি নিয়ে আসে; ইউরাস, পূর্ব দিক থেকে আসা অভিশপ্ত পাগলা বাতাস, দুর্ভাগ্যের প্রতীক। চাইলে এওলাস ঝড় তোলে, চাইলেই থামায়। তার 12 সন্তান, 6 ছেলে আর 6 মেয়ে প্রাচীন এক রীতি মেনে নিজেরাই নিজেদের বিয়ে করেছে, টারগারিয়ান পরিবারদের মতোই, আর সবাই মিলে সবসময় ভোজ আর উৎসবে দিন কাটায়। তবে ভার্জিলের লেখা এই নিডে তার গল্প রোমান মিথোলজিতে এসেছে। আপনারা কি জানেন গ্রিক মিথোলজি আর রোমান মিথোলজি প্রায় একই রকম, শুধু রোমান মিথোলজিতে এই নামগুলো চেঞ্জ হয়ে যায়। সেই গল্প না হয় আরেকদিন বলা যাবে। তো এই রোমান দেবী জুনো, যিনি গ্রিকদের কাছে হেরা নামে পরিচিত, একদিন এসে ট্রয়দের হিরো এনিয়াসকে শাস্তি দেওয়ার জন্য এওলাসকে ঝড় তুলতে বলেন। তিনি তোলেন, কিন্তু কিছুক্ষণ পরেই নেপচুন মানে পোসাইডন এসে সেই ঝড় থামিয়ে দেন। পার্ট 8, এওলাস আর দ্য ল্যাস্ট্রাগোনিয়ান্স। 10 দিন 10 রাত ধরে এওলাস তার অতিথিদের এলাহি ভোজ খাওয়ালেন। রোজ সন্ধ্যায় রাজা বাতাসের গল্প শোনাতেন। উত্তরের বাতাস কত অহংকারী আর কঠিন, পশ্চিমের বাতাস কিভাবে বৃষ্টি আর দুঃখ বয়ে আনে, দক্ষিণের বাতাস কিভাবে বহু দূরের মরুভূমির গরম টেনে আনে। তার বদলে ওডিসিয়াসের মুখে ট্রয়ের গল্প শুনতেন। যাওয়ার দিন সকালে লোকজন যখন জাহাজে টাটকা রসদ তুলছে, রাজা এওলাস তার অতিথিকে এক অসাধারণ উপহার দিলেন। ষাঁড়ের চামড়ায় বানানো একটা থলে, রূপার দড়ি দিয়ে শক্ত করে বাঁধা। রাজা বুঝিয়ে বললেন, এই থলের ভেতর আমি সব বিপরীত বাতাস আটকে রেখেছি। যেসব বাতাস তোমাকে পথ থেকে সরিয়ে দিতে পারত, শুধু পশ্চিমা বাতাস জেফিরাসকে খোলা রেখেছি, যাতে সেটা তোমাকে সোজা ইথাকাতে পৌঁছে দেয়। সাবধানে রেখে ওডিসিয়াস, নিজের তীরে পা না রাখা পর্যন্ত এই থলে খুলবে না, নইলে সব বাতাস একসাথে বেরিয়ে আসবে। খুবই সহজ শর্ত। ওডিসিয়াস বারবার ধন্যবাদ দিয়ে থলেটা নিজের জাহাজের পেছনে নিজের চোখের সামনে রাখলেন। পশ্চিমা বাতাসে পাল ভরে বহর তরতর করে এগোতে লাগলো। টানা 9 দিন 9 রাত ওডিসিয়াস একটুও ঘুমায়নি, হাত হালের উপর, চোখ দিগন্তে। পাশে থলেটা মাঝে মাঝে ফুলে ওঠে, কেঁপে ওঠে, ভেতরের বন্দি বাতাস বেরোনোর জন্য যুদ্ধ করছে। 10ম দিনে ক্লান্ত ওডিসিয়াস অবশেষে দেখতে পেলেন তার নিজের দেশ ইথাকা। সমুদ্র থেকে জেগে উঠছে, চেনা পাহাড় আকাশের গায়ে স্পষ্ট হয়ে আছে, এত কাছে যে তীর থেকে আসা কুকুরের ডাক শোনা যাচ্ছে। আর ঠিক তখন 9 দিন না ঘুমানো ওডিসিয়াস নিশ্চিন্ত যে এবার আর কোনো ভয় নেই, প্রথমবারের মতো চোখ বন্ধ করলেন, ক্লান্তিতে ঘুমিয়ে পড়লেন। আর এই মুহূর্তটার জন্যই তার ক্রু অপেক্ষা করছিল। 10 দিন ধরে তারা দেখেছে ক্যাপ্টেন কিভাবে ওই থলে আগলে রেখেছেন, কাউকে কাছে ঘেঁষতে দেননি। রাতের পাহারায় তারা নিজেদের মধ্যে ফিসফিস করত। তাদের বিশ্বাস এওলাস ওই থলে সোনার উপায় ভরে দিয়েছেন, যেগুলো ওডিসিয়াস একা ভোগ করবেন, আর তারা যারা ট্রয়ে সমান কষ্ট করেছে খালি হাতে ঘরে ফিরবে। লোভ আর গ্রিড আঘাত হানল। একজন বিড়বিড় করল, ওই দেখো, ও সোনা নিয়ে ঘরে ফিরছে, আর আমাদের ঘরে দেখানোর মতো আছে শুধু শরীরের দাগ। আরেকজন
রূপার দড়িতে হাত দিয়ে বলল, আমাদেরও ভাগ প্রাপ্য, এক মুঠো করে সোনা উনি টেরই পাবেন না। কিন্তু যেই দড়িটা আলগা হলো অমনি সর্বনাশ। থলেটা আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল, বন্দি সব বাতাস একসাথে চিৎকার করে বেরিয়ে এলো। উত্তর আর দক্ষিণের বাতাস হিংস্র ঘূর্ণিতে একে অন্যের সাথে লড়ছে। পূবের বাতাস আছড়ে পড়ছে পশ্চিমের গায়ে, ঝড় জাহাজগুলোকে খেলনার মতো ছুড়ে দিল। মাস্তুল ভাঙছে, পাল ছিঁড়ে ফালা, গোটা বহর পেছন দিকে উড়ে যেতে লাগলো, ইথাকার থেকে দূরে, ঘর থেকে দূরে। ওডিসিয়াস জেগে উঠে দেখলেন ঝড় তাকে ডেকের উপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। পানির ঝাপটা আর হট্টগোলের মধ্য দিয়ে তিনি দেখলেন ইথাকা ছোট হতে হতে মিলিয়ে যাচ্ছে। এমন গভীর হতাশা তাকে গ্রাস করল যে সে এক মুহূর্তের জন্য তিনি ভেবেছিলেন উত্তাল সমুদ্রে ঝাঁপ দেবেন। শুধু বাকি লোকগুলোর কথা ভেবে নিজেকে সামলালেন, চাদর মুড়ি দিয়ে চুপচাপ পড়ে রইলেন। বাতাস যখন শেষমেশ ক্লান্ত হলো, সমুদ্র যখন শান্ত হলো, ভাঙাচোরা বহর নিজেকে আবিষ্কার করলো ঠিক যেখান থেকে শুরু করেছিল, ঠিক সেখানে। আমার সামনে এওলিয়াসের ব্রোঞ্জের দেয়াল, কিন্তু এবার কোনো অভ্যর্থনা এলো না। ওডিসিয়াস চেনা পথ বেয়ে প্রাসাদে গিয়ে দেখলেন বিশাল ব্রোঞ্জের দরজা তার মুখের ওপর বন্ধ। দেয়ালের উপর থেকে রাজা এওলাস চেঁচিয়ে বললেন, চলে যাও, আমি এখন বুঝে গেছি তুমি কি জিনিস ওডিসিয়াস। কোনো সাধারণ মানুষ নিছক দুর্ভাগ্যে এত বড় উপহার নষ্ট করতে পারে না। দেবতারা নিজেরা তোমাকে ঘৃণা না করলে তোমাকে আবার আমার দরজায় ফিরিয়ে আনতেন না। দেবতাদের অভিশাপে পড়া কাউকে আমি সাহায্য করব না। এক্ষুনি আমার দ্বীপ ছাড়ো, নইলে এমন বাতাস ছাড়ব যে তোমার জাহাজ কুচি হয়ে যাবে। যে মানুষটা তাদের ঘরে পৌঁছে দিতে পারত, সেই এখন তাকে অভিশপ্ত ভেবে তাড়িয়ে দিচ্ছে। ওডিসিয়াস নিজেও তখনও জানেন না এসব আসলে পসাইডনের অভিশাপ। ব্যর্থতার ভার কাঁধে নিয়ে তিনি লোকদের কাছে ফিরলেন। বাতাস না থাকলে দাঁড় টেনে নীরবে তারা এওলিয়া ছাড়লেন। প্রতিটা দাঁড়ের টান যেন এক একটা শাস্তি। আবারও সে একই প্যাটার্ন খেয়াল করেছেন। সিকোনিয়ানদের কাছ থেকে হার এলো তার লোকদের গ্লাটানি আর অহংকারে, আর এবার ঘর একদম দোরগোড়ায় এসে সব হারালো তাদের লোভে। এবারও কোনো দানব লাগেনি, তারা নিজেরাই এনাফ ছিল। 6 দিন কঠিন দাঁড় বাওয়ার পর পানি প্রায় শেষ, লোকজন ক্যাপ্টেনের নেতৃত্ব নিয়ে গজগজ করছে। এমন সময় আবার ডাঙা দেখা গেল। তারা আরেকটা দ্বীপ পৌঁছেছে, এমন একটা বন্দর যা তারা আগে দেখেনি। একদম গোল, চারপাশে দেয়ালের মতো উঁচু পাহাড়। ঢোকার মুখ এতই সরু যে জাহাজগুলোকে একটা একটা করে ঢুকতে হয়। ভেতরে পানি একদম আয়নার মতো স্থির, একটা ঢেউ নেই, একটাও পাখির ডাক নেই। ঝড়ের পর এমন শান্ত জায়গা দেখে ক্লান্ত ক্রুদের মন জুড়িয়ে গেল। নিরাপদ মনে হলো। আড়াল দেওয়া, বিশ্রাম আর রসদ দেওয়ার আদর্শ জায়গা। 12টা জাহাজের 11টাই ভেতরে ঢুকে পাশাপাশি বাধা পড়ল সেই স্থির পানিতে। কিন্তু ওডিসিয়াসের কাছে এই নিখুঁত নীরবতায় কেমন যেন খটকা লাগলো। প্রকৃতি কখনো এত নিখুঁতভাবে চুপ থাকে না। যেখানে কোনো শব্দ নেই সেখানে হয় প্রাণ নেই, নয়তো এমন কিছু লুকিয়ে আছে যা প্রাণ ধ্বংস করে। এতগুলো বিপর্যয় তাকে একটা জিনিস শিখিয়েছে, সুন্দর দেখতে জায়গায় সবচেয়ে বিপজ্জনক হয়। মনে আছে রোডাসের দ্বীপ আর সাইক্লপসের দ্বীপটাও অনেক সুন্দর ছিল, দেখতে স্বর্গের মতো ছিল। তাই তিনি একটা অদ্ভুত সিদ্ধান্ত নিলেন। নিজের জাহাজটা বন্দরের ভেতরে না নিয়ে একদম মুখের কাছে বাইরের একটা পাথরে বেঁধে রাখলেন, দরকারে যেন এক টানে দড়ি কেটে পালানো যায়। তিনি 3 জন বিশ্বস্ত লোককে ভেতরে পাঠালেন খবর আনতে। তারা পাহাড়ি পথ বেয়ে উঠে দেখল চওড়া এক সমতল একটা রাস্তা দূরের ধোয়ার দিকে চলে গেছে। প্রথম যার সাথে তাদের দেখা হলো এক তরুণী, লম্বা আর শক্তপোক্ত, কাঁধে পানির কলস। বেশ ফ্রেন্ডলি মনে হলো। হেসে শহরের দিকে দেখিয়ে দিল, কিন্তু তার আকারটাই কেমন অস্বস্তিকর। সবচেয়ে লম্বা লোকটার চেয়েও সে 1 মাথা উঁচু, হাত একজন মানুষের উরুর মতো মোটা। তার দেখানো পথে গিয়ে তারা যেটাকে শহর ভেবেছিল বুঝলো সেটা আরো ভয়ঙ্কর কিছু। দালানগুলো বিশাল, দরজা এত উঁচু যে উপরটা দেখতে ঘাড় বাঁকাতে হয়। আর তারপর দেখলো বাসিন্দাদের, দৈত্য, সত্যিকারের দৈত্য। এরা ছিল ল্যাস্ট্রিগোনিয়ানস। কিন্তু কারা ছিল ল্যাস্ট্রিগোনিয়ানরা? চলুন হাতে খড়ি নিয়ে আসি। গ্রিক মিথোলজির হাতেখড়ি পার্ট 2। ল্যাস্ট্রিগোনিয়ানরা ছিল নরখাদক জায়ান্টদের এক ট্রাইব। আমাদের মিথোলজির রাক্ষসদের সাথে তাদেরকে তুলনা করলে খুব একটা ভুল হয় না। সাইক্লোপসরা যেমন ছিল জঙ্গলি, একা একা থাকার রাখাল, ল্যাস্ট্রিগোনিয়ানরা ছিল অর্গানাইজড একটা সিটি স্টেট, যেখানে তাদের রাজা ছিল, রানী ছিল এবং আর্কিটেকচার ছিল। এই সিভিলাইজেশনের মায়া বা ইলিশন, তাদের এই হঠাৎ পাশবিক ভায়োলেন্সকে গ্রিক মিথোলজিতে একটা বিশাল শকিং মোমেন্টে রূপ দিয়েছিল। তাদের শহরের নাম ছিল টেলিপাইলোস, যার মানে অব দ্য ফার গেটস, এবং তাদের দ্বীপের জিওগ্রাফিটা ছিল একটা বিশাল ফাঁদ।
তাদের উপকূলটা ছিল চারদিক থেকে শান্ত গভীর পানি এবং বিশাল বিশাল পাহাড়, যেখানে জাহাজ থেকে নামা যেত না। শুধুমাত্র একটা সরু চ্যানেল ছিল যেটা দিয়ে তাদের ঢুকতে হতো। তাদের রাজার নাম ছিল অ্যান্টিফেটেস এবং ওই মেয়েটা ছিল সেই রাজার মেয়ে। তো রাজার মেয়ে তার বাবাকে ডাক দিয়ে আনলো সাথে সাথে, আর সেই দৈত্য রাজা এক স্কাউটকে ধরে সাথে সাথে খেয়ে ফেলল। বাকি দুজন প্রাণ নিয়ে ছুটল চিৎকার করতে করতে জাহাজের দিকে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। অ্যান্টিফেটেস এক ভয়ঙ্কর হুঙ্কার ছাড়ল, আর সেই ডাকে এই দৈত্যরা ঘর থেকে হুড়মুড় করে বেরিয়ে এলো। শত শত নারী পুরুষ সবাই সবাই বিশাল, সবাই ক্ষুধার্ত। কারণ এরা শুধু দৈত্য না, নরখাদক, আর অনেক মাস ধরে মানুষের মাংসের স্বাদ তারা পায়নি। আরেকজন স্কাউটও ধরা পড়ল, পৌঁছালো মাত্র একজন। সেই ধরা পড়া স্কাউটের কপালে জুটল নির্মম ভাগ্য। সে চিৎকার করছিল, আর সেই চিৎকার থেমে গেল তখন দৈত্যরা সহজেই রুটির মতো তাকে বর্মশুদ্ধ কামড়ে ছিঁড়ে ফেলল। বেঁচে যাওয়া লোকটা গড়িয়ে পাহাড় থেকে নেমে নিচের বহরকে চিৎকার করে সাবধান করতে লাগলো, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। দৈত্যরা পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছে। নিচে বন্দরে আটকে থাকা জাহাজগুলোর দিকে তাকিয়ে তারা যেন এক বুফে ডিনার দেখল। চূড়া থেকে তারা বিশাল বিশাল পাথর খুলে নিতে লাগলো, গরুর গাড়ির সমান পাথর, আর সেগুলো নিচের গ্রিক জাহাজগুলোর উপর ছুটতে লাগলো। যে বন্দরটা একটু আগে নিখুঁত আশ্রয় মনে হয়েছিল, সেটাই এখন মৃত্যু ফাঁদ। সরু জায়গায় গাদাগাদি করে বাঁধা জাহাজগুলো নড়ার কোনো উপায় নেই। প্রথম পাথরটা সোজা এক জাহাজের মাঝখানে পড়ে সেটাকে দুই টুকরা করে দিল। মানুষ ছিটকে পানিতে পড়ল, তারপর আরেকটা। দৈত্যদের নিশানা মারাত্মক নিখুঁত। বংশ পরম্পরায় এই কায়দায় শিকার করে তারা পাকা হয়ে গেছে। জাহাজ ভেঙে ডুবছে, মানুষ পানিতে খাবি খাচ্ছে, সাঁতরে বাঁচতে চাইছে। কিন্তু ল্যাস্ট্রিগোনিয়ানরা এবার পানির কিনারে নেমে এসেছে, মাছের মতো তাদের বর্ষায় গেঁথে তুলে আনছে, আর জ্যান্ত চিৎকাররত অবস্থাতে তাদের খেয়ে ফেলছে। গোটা বন্দর রক্তে লাল, ভাঙা কাঠ আর ভাসমান লাশে ভরা, যেগুলো দৈত্যরা পরে খাওয়ার জন্য রেখে দিচ্ছে। ওডিসিয়াস বন্দরের বাইরে থেকে অসহায় হয়ে সব দেখলেন। ভেতরে ঢোকার কোনো উপায় নেই, ঢুকলে সে নিজেও শেষ। সঙ্গীদের বাঁচানোর কোনো উপায় নেই। চোখের পানি ফেলতে ফেলতে সে তলোয়ার দিয়ে নিজের জাহাজের দড়ি কেটে দিল। ক্রুকে হুকুম দিল প্রাণপণে বৈঠা বাইতে। জাহাজ ছুটল, পেছনে সঙ্গীদের চিৎকার ক্রমশ ক্ষীণ হয়ে এলো। শেষে শুধু পানের উপর ভেসে আসতে লাগলো দৈত্যদের হাসি। এই দুটো ঘটনা পাশাপাশি রাখলে একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, এউলাসের থলে হারানোটা ছিল একদম মানুষের দোষ, নিজের লোকের একমুঠো লোভ আর ক্যাপ্টেনের উপর অবিশ্বাস। আর ল্যাস্ট্রিগোনিয়ানরা ছিল বিশুদ্ধ দুর্ভাগ্য আর হিংস্রতা। কিন্তু খেয়াল করেন, দুবারই ওডিসিয়াস বাঁচলেন একই কারণে, তার সতর্কতা। থলের বেলায় সেই সতর্কতা কাজে লাগেনি, কারণ তিনি ঘুমিয়ে পড়েছিলেন। বন্দরের বেলায় ঠিক ওই সতর্কতাই জাহাজটা বাইরে রাখা তাকে একমাত্র বাঁচিয়ে দিল। আর এখানেই হিসাবটা একবার মিলিয়ে নিন। পলিফেমাসের দ্বীপ থেকে যে 12টা জাহাজ পালিয়েছিল, বাকি রইল মাত্র একটা। ট্রয় থেকে বেঁচে ফেরা 600 মানুষের মধ্যে বেঁচে রইল শুধু অডিসিয়াসের নিজের জাহাজের 45 জন। সারা রাত দাঁড় বাইতে বাইতে ক্লান্ত আর বিধ্বস্ত অবস্থায় প্রত্যেকে একটাই কথা ভাবছিল, কোন দেবতাকে খেপিয়ে তারা এই একের পর এক সর্বনাশ ডেকে আনল। পার্ট 9, সার্সি। সঙ্গীদের জন্য শোক করতে করতে বেশ কিছুদিন সমুদ্রে কাটানোর পর তারা আরেকটা দ্বীপ দেখল। ওডিসিয়াসের একমাত্র জাহাজটা তখন ভাঙাচোরা, ফুটো দিয়ে পানি ঢুকছে, মেরামত দরকার। লোকদের দরকার খাবার আর পানি, কিন্তু তার চেয়েও বেশি দরকার একটু আশা। দ্বীপটার নাম এইয়া, যদিও তারা তখনও নামটা জানত না। গ্রিক মিথোলজির হাতেখড়ি পার্ট 3। এই দ্বীপের মালিক সার্সি। সার্সি অনেক কালারফুল একটা চরিত্র। তিনিও একজন নিম্ফ ছিলেন। তাকে নিয়ে পুরো আলাদা বই লেখা হয়েছে, তাই তাকে নিয়ে আলাদা করে একদিন বলতে হবে। তার বাবা ছিলেন হিলিওস, সূর্য দেবতা। মা ছিলেন পার্সি, তিনিও নিম্ফ ছিলেন, সমুদ্রের টাইটান ওশিয়ানাসের মেয়ে। তার ভাই বোনও বিখ্যাত ছিলেন, তাদের কথা আজ না বলি। সার্সি ছিলেন একজন উইজো। গাছগাছরা আর ওষুধের উপর তার জ্ঞানের সাথে টক্কর দিতে পারত শুধু তার রূপ আর বাইরের মানুষের প্রতি তার ঘৃণা। যাই হোক, ওডিসিয়াস এসব কিছুই জানেন না। তিনি বাকি লোকদের 2 দলে ভাগ করলেন। অর্ধেক তার সাথে জাহাজ পাহারা দেবে, সৈকতে ক্যাম্প করবে। বাকি দল ভেতরে গিয়ে খুঁজে দেখবে কেউ থাকে কিনা। কে যাবে সেটা ঠিক হলো লটারিতে। অনেকে কাপা হাতে হেলমেটের ভেতর হাত ঢুকিয়ে প্রার্থনা করছিল যেন তাদের নাম না ওঠে, যেন জাহাজের সাথেই থেকে যেতে পারে। দুর্ভাগা দলটা 22 জন মানুষ, নেতৃত্বে ওডিসিয়াসের বিশ্বস্ত সেনাপতি ইউরিলোকাস।
ভারী মন নিয়ে ভেতরে রওনা দিল। তারা পুরনো ওক আর পাইন গাছের ফাঁক দিয়ে একটা পথ ধরে এগুলো। যত ভেতরে যায় ততই সব কেমন অদ্ভুত হতে থাকে। গাছের ফাঁক থেকে জন্তুরা তাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু হরিণ বা খরগোশ না। ছোপের মধ্যে সিংহ শুয়ে আছে, সোনালি চোখ গ্রিকদের নড়াচড়া অনুসরণ করছে, কিন্তু আক্রমণ করছে না, উল্টো লেজ নাড়ছে। পথের পাশে নেকড়ে বসে আছে চুপচাপ, জিভ বের করে, ঠিক যেন প্রভুর অপেক্ষায় থাকা কুকুর। লোকজন তলোয়ার শক্ত করে ধরল, ভাবল এই বুঝি হামলা হলো, কিন্তু জন্তুগুলো কোনো আক্রমণ করল না। উল্টো এদের দেখে কেমন যেন দুঃখী মনে হলো। গ্রিকরা পাশ দিয়ে গেলে মৃদু আওয়াজ করে কাঁদে। একটা নেকড়ে তো ইউরিলোকাসের হাতে নাক ঘষে আদর করে আবার বনে মিলিয়ে গেল। দ্বীপের একদম কেন্দ্রে দাঁড়িয়ে এক সুন্দর বাড়ি, মসৃণ পাথরের, যেন ভেতর থেকে এক অপার্থিব আলো ঠিকরে বেরোচ্ছে। দেয়ালে কোনো জোড়া নেই, কোনো গাঁথুনি নেই, যেন গোটা বাড়িটা একটা বিশাল পাথর কুঁদে বানানো। ভেতর থেকে ভেসে আসছে গান, এক নারী কণ্ঠ, এত সুন্দর যে লোকজন থমকে দাঁড়িয়ে গেল। সেই গান প্রাচীন সব বিষয় নিয়ে, জিউসের রাজত্বের আগের সময় নিয়ে, যখন পৃথিবীতে টাইটানরা হাঁটত। খোলা দরজা দিয়ে ভেসে আসছে অসাধারণ সব গন্ধ, ঝলসানো মাংস, টাটকা রুটি, দারুচিনি আর মধু মেশানো ওয়াইন। দিনের পর দিন শুধু জাহাজের শুকনো রেশন খাওয়া পেটগুলো গুড়গুড় করে উঠল। একটু আলোচনা করে তারা ডাক দিল। গান থেমে গেল। দরজায় এসে দাঁড়ালো এক নারী, বর্ণনার অতীত সুন্দরী, লম্বা, ছিপছিপে, কোমর পর্যন্ত নেমে আসা কালো চুল, পরনে সিল্কের পোশাক, নড়লে ঝিলিক দিচ্ছে। এই সেই সার্সি, যদিও তিনি নিজের পরিচয় দিলেন শুধু দ্বীপের গৃহকর্ত্রী বলে। সার্সি মিষ্টি গলায় বললেন, পথিকরা, অতিথি পাওয়া কি দারুণ ব্যাপার। তোমাদের তো ক্লান্ত আর ক্ষুধার্ত দেখাচ্ছে। ভেতরে এসো, এইমাত্র একটা ভোজ তৈরি করেছি। যেন ভাগ্যদেবীরাই আমাকে বলে দিয়েছিলেন অতিথি আসবে। 22 জন আগ্রহ ভরে ভেতরে ঢুকল। শুধু ইউরিলোকাস পিছিয়ে রইলেন। কোনো এক ভেতরের অনুভূতি তাকে সাবধান করছিল এই রহস্যময় নারীকে বিশ্বাস না করতে। হয়তো ওই সিংহ নেকড়েদের আচরণ দেখে, নয়তো এতগুলো বিপর্যয় পেরিয়ে এসে সহজ আতিথেয়তাকে আর বিশ্বাস হচ্ছিল না। হু ক্যান ব্লেম হিম? তিনি একটা পিলারের আড়ালে লুকিয়ে জানালা দিয়ে ভেতরে কি হয় দেখতে লাগলেন। ভেতরটা বাইরের চেয়েও জমকালো। সোনারূপার আসবাব, দেয়ালে দেবতা আর বীরদের কাহিনী আঁকা ট্যাপেস্ট্রি। সার্সি সবাইকে সুন্দর চেয়ারে বসালেন, হাততালি দিয়ে ডেকে আনলেন এতক্ষণ চোখে না পড়া কিছু ভৃত্যকে, যারা একের পর এক খাবারের থালা আনতে লাগলো। পনির আর মধু মেশানো বার্লি, পালিশ করা পেয়ালায় করা ওয়াইন। লোকজন গোগ্রাসে খেলো। সপ্তাহখানেক পর প্রথমবার হাসি ঠাট্টা করল। কিন্তু আড়াল থেকে ইউরিলোকাস এমন কিছু দেখলেন যা বাকিরা দেখেনি। দেখলেন সার্সি খেতে থাকা লোকদের পেছন পেছন ঘুরছেন, পোশাক থেকে একটা ছোট শিশি বের করে প্রতিটা ওয়াইনের পেয়ালায় স্বচ্ছ তরলের কয়েকটা ফোঁটা ফেলছেন। ঠোঁট নড়ছে কোনো মন্ত্রে, যদিও হইচয়ের মধ্যে কথাগুলো শোনা যাচ্ছে না। আর দেখলেন তিনি আস্তিন থেকে বের করলেন পালিশ করা কাঠের একটা লম্বা লাঠি, একটা ওয়ান্ড। ফল প্রায় সাথে সাথেই হলো। লোকদের চোখের পাতা ভারী হয়ে এলো। একে একে সবাই সামনে ঝুঁকে পড়ল, পেয়ালা মেঝেতে গড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই 22 জনই অজ্ঞান। সার্সি তাদের মাঝখানে দাঁড়িয়ে, সুন্দর মুখে এবার এক শীতল হাসি। ওয়ান তুলে তিনি এমন এক ভাষায় মন্ত্র পড়লেন যা গ্রিক ভাষার থেকেও পুরাতন, হয়তো মানুষের ভাষার থেকেও পুরনো। বাতাস শক্তিতে কেঁপে উঠল, ঘুমন্ত মানুষগুলো বদলাতে শুরু করলো। মুখ লম্বা হয়ে থুতনি ছাড়িয়ে শুকরের মতো হয়ে গেল, হাত পা শক্ত হয়ে খুর হলো, চামড়া ফুটে বেরোলো মোটা লোম, শরীর থেকে বর্ম খসে পড়ল। কয়েক মিনিটেই যেখানে 22 জন গ্রিক যোদ্ধা বসেছিল, এখন সেখানে 22টা শুকর ভয়ে আর বিভ্রান্তিতে ঘোতঘোত করছে। এইখানে সেই গ্লাটনির কনসেপ্ট। তারা খিদায় এত পাগল হয়েছিল যে তারা আসন্ন বিপদটা দেখতেই পারল না, দিকবিদিক জ্ঞান হারিয়ে ফেলল। কিন্তু সার্সির জাদুর সবচেয়ে নিষ্ঠুর অংশটা ছিল অন্য এক জায়গায়। মানুষগুলোর মন কিন্তু মানুষেরই রয়ে গেল। প্রতিটা শুকরের ভেতরে একজন করে মানুষ পুরোপুরি বুঝতে পারছে তার সাথে কি হয়েছে, ভেতরে ভেতরে চিৎকার করছে, অথচ গলাতে বেরুচ্ছে শুধু শুকরের ডাক। কথা বলতে চায়, মিনতি করতে চায়, বেরোয় শুধু খোঁতখোত। সোজা হয়ে দাঁড়াতে চায়, কিন্তু নতুন শরীর মানুষের ইচ্ছে মানে না, চার পায়ে লুটিয়ে পড়ে। সার্সি হেসে উঠলেন, এমন হাসি তাতে বোঝা যায় এই কাজ তিনি বহুবার করেছেন। বললেন, এসো আমার সুন্দর শুকরের দল, খোয়ার তোমাদের জন্য অপেক্ষা করছে। এখন থেকে ওয়াইন আর মধুর কেক না, তোমাদের ভোজ হবে বাদাম আর ভুসি। ওয়ান দিয়ে খেদিয়ে তিনি তাদের বাইরে নিয়ে গেলেন।
ইউরিলোকাস অপেক্ষা করলেন যতক্ষণ না তিনি রূপান্তরিত মানুষগুলোকে বাড়ির পেছনে খোয়ারে নিয়ে গেলেন। তারপর ছুটলেন। জীবনে যত জোরে দৌড়াননি তত জোরে, বন ভেঙে, পথ না মেনে সোজা সৈকতের দিকে। আর এবার তিনি বুঝলেন ওই শান্ত নেকড়ে আর সিংহদের রহস্যটা। ওরাও একসময় মানুষ ছিল, অন্য জাহাজের নাবিক, সার্সির জাদুতে জন্তু হয়ে গেছে। সূর্য ডোবার ঠিক মুখে তিনি সৈকতে এসে হাজির হলেন। ওডিসিয়াসের সামনে হাঁটু গেড়ে পড়ে হাঁপাতে হাঁপাতে গোটা ভয়ঙ্কর ঘটনাটা বললেন। জাহাজের বাকি লোকজন আতঙ্কে শুনল, অনেকে বদলে যাওয়ার সঙ্গীদের কথা ভেবে কাঁদল। ওডিসিয়াস প্রতিটা শব্দ মন দিয়ে শুনলেন। শেষ হতেই উঠে দাঁড়িয়ে কোমরে তলোয়ার বাঁধলেন। ইউরিলোকাস হাঁপাতে হাঁপাতে বললেন, কোথায় যাচ্ছেন? একা তার মুখোমুখি হওয়া যাবে না। উনি দেবী, নয়তো তার কাছাকাছি কিছু। বাকিদের মতো আপনাকেও বদলে ফেলবেন। ওডিসিয়াস জবাব দিলেন, তাহলে ওদের মুক্ত করতে গিয়েই মরব। অনেক লোক হারিয়েছি, এদের আর হারাতে দেব না। তিনি অন্ধকার হয়ে আসা বন ধরে হাঁটতে লাগলেন, কিন্তু বেশি দূর যাননি। এমন সময় গাছের আড়াল থেকে বেরিয়ে এলো এক তরুণ। মানুষের সৌন্দর্যের সীমা ছাড়ানো রূপ, সোনালি চুল, পায়ে পাখাওয়ালা স্যান্ডেল, হাতে সাপ জড়ানো এক দণ্ড। ওডিসিয়াস সাথে সাথে চিনে ফেলে হাঁটু গেড়ে বসলেন। ইনি হারমিস, দেবতাদের বার্তাবাহক। হারমিস মজার সুরে বললেন, ওঠো ওডিসিয়াস, সার্সির মুখোমুখি একা হাঁটার চেয়ে আমাকে চিনতে পারায় তুমি বেশি বুদ্ধির পরিচয় দিলে। তবু তোমার সাহস তোমাকে সাহায্য পাইয়ে দিয়েছে। ওই ডাইনির জাদু শক্তিশালী, কিন্তু অজেয় না। দেবতা তার ঝোলা থেকে বের করলেন কালো শিকড় আর সাদা ফুলওয়ালা এক গাছ। বললেন, এর নাম মলি। দেবতাদের কাছে পবিত্র, আর যে মানুষ নিজে এটা মাটি থেকে তোলে তার জন্য মারাত্মক। কিন্তু আমি নিজ হাতে তোমাকে দিচ্ছি, এখনই খেয়ে নাও, তাহলে সার্সির কোনো ওষুধ তোমার উপর কাজ করবে না। ওডিসিয়াস কৃতজ্ঞ চিত্তে তেতো শিকড়টা চিবিয়ে খেলেন। হারমিস আরও বললেন, ও যখন তোমাকে ওয়ান দিয়ে আঘাত করবে আর দেখবে জাদু কাজ করছে না, তখন ভয় পাবে। তুমি তলোয়ার বের করে মারতে যাওয়ার ভান করবে। ও তখন প্রাণ ভিক্ষা চাইবে, বিছানায় ডাকবে, মানা করবে না, কারণ ওই পারে তোমার লোকদের মুক্ত করতে আর তোমার যাত্রায় সাহায্য করতে। কিন্তু আগে ওকে রিভার স্টিক্সের নামে শপথ করাবে যে ও তোমার কোনো ক্ষতি করবে না আর তোমার লোকদের ফিরিয়ে দেবে। নইলে তুমি যখন সবচেয়ে অসহায় থাকবে তখন ও তোমার শক্তি কেড়ে নেবে। এই শেষ সতর্কবার্তা দিয়ে হারমিস হঠাৎ যেমন এসেছিলেন তেমন মিলিয়ে গেলেন। সার্সির আলো ঠিক কেন বাড়িতে পৌঁছে ওডিসিয়াস তার লোকদের মতোই ডাক দিলেন। তিনি বেরিয়ে এলেন, জ্যোৎস্নায় আরও সুন্দরী। এত তাড়াতাড়ি আরেকজন অতিথি পেয়ে স্পষ্টতই খুশি। বললেন, স্বাগত অচেনা মানুষ, তোমার বন্ধুরা তো আরাম করছে, তুমিও ওদের সাথে ডিনারে যোগ দাও না কেন? তিনি ভেতরে নিয়ে গিয়ে সেই একই খাবার দিলেন। ওডিসিয়াস কোনো সন্দেহ না দেখিয়ে দিব্যি খেলেন, এমনকি যে ওয়াইন বিষ মেশানো জানতেন সেটাও খেয়ে নিলেন। সার্সি খুব কাছ থেকে লক্ষ্য করছিলেন, উত্তেজনা চাপতে পারছিলেন না। পেয়ালা শেষ হতেই বিজয়ের হাসি নিয়ে ওয়াইন বের করলেন। চিৎকার করে বললেন, এবার শুকর কোথাকার, বন্ধুদের সাথে খোয়ারে যাও। ওয়ান দিয়ে আঘাত করে রূপান্তরের মন্ত্র পড়লেন, কিছুই হলো না। ওডিসিয়াস ধীরে উঠে দাঁড়িয়ে তলোয়ার বের করে তার ডগা সার্সির ফর্সা গলায় ঠেকালেন। দেবীর চোখ সত্যিকারের বিস্ময়ে বড় হয়ে গেল। এর আগে কখনো তার জাদু ব্যর্থ হয়নি। ওডিসিয়াস লোহার মতো কঠিন গলায় বললেন, উইচ, তুমি রিভার স্টিক্সের নামে শপথ করবে, যে শপথ দেবতারা ভাঙতে পারে না। শপথ করবে যে আমার লোকদের আসল চেহারায় ফিরিয়ে দেবে, আর আমার বা আমার সঙ্গীদের বিরুদ্ধে আর কোনো জাদু করবে না। সার্সি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন, তারপর তার চেহারাটা বদলে গেল। বিস্ময়ের জায়গায় এলো বিস্ময় মিশ্রিত মুগ্ধতা। তিনি সত্যি সত্যি হাসলেন, বললেন, তুমি ওডিসিয়াস ছাড়া আর কেউ হতে পারো না। হারমিস আমাকে বহু আগেই বলেছিলেন, একদিন এমন এক মানুষ আসবে যে আমার জাদু ঠেকিয়ে দেবে, আর তার নাম হবে ইথাকার ওডিসিয়াস। গলায় তলোয়ার যখন ঠেকানো, তবু তিনি আরও কাছে এলেন, বললেন, এসো, অস্ত্র রেখে আমার বিছানায় চলো। প্রেমিক প্রেমিকা যেভাবে একে অপরকে বিশ্বাস করতে শেখে, আমরাও তাই শিখি। ওডিসিয়াস বললেন, আগে শপথ করো, আমি জানি অসহায় অবস্থায় তুমি মানুষের সাথে কি করো। সার্সি হাত তুলে বাঁধনের শব্দগুলো উচ্চারণ করলেন। রিভার স্টিক্সের নামে শপথ করছি, তোমার বিরুদ্ধে কোনো জাদু করব না, বিছানায় বা অন্য কোথাও তোমার কোনো ক্ষতি করব না। দূরে বাজ ডেকে উঠল, শপথ পাকা হলো। তবেই ওডিসিয়াস অস্ত্র নামালেন। সার্সি তাকে নিজের ঘরে নিয়ে গেলেন। দেয়ালে দামি ট্যাপেস্ট্রি, বিছানায় বেগুনি চাদর, শপথ তিনি রাখলেন। ভোরবেলা ভৃত্যদের দিয়ে গরম পানি আর সুগন্ধি তেলে গোসল করালেন, নতুন পোশাক পরালেন, ভোজের টেবিলে নিয়ে গেলেন। কিন্তু ওডিসিয়াস খাবারে হাত দিলেন না, চুপচাপ বসে সাজানো টেবিলের দিকে তাকিয়ে রইলেন। সার্সি জিজ্ঞেস করলেন, কি হয়েছে?
অতিথির যা যা দরকার সব দিয়েছি, তবু শোকার্ত মানুষের মতো বসে আছো কেন? ওডিসিয়াস জবাব দিলেন, আমার লোকজন এখন তোমার খোয়ারে ঘোতঘোত করছে, আমি খাই কি করে? আমাকে যদি তোমার হল ঘরে খাওয়াতে চাও, আগে আমার সঙ্গীদের আসল চেহারায় ফিরিয়ে দাও। সার্সি হেসে উঠলেন, বললেন, তোমার চালাকির নাম ডাক এমনি এমনি হয়নি। ঠিক আছে। তিনি তাকে খোয়ারে নিয়ে গেলেন, যেখানে 22টা শূকর প্যারার গায়ে পাশাপাশি দাঁড়িয়ে ক্যাপ্টেনকে দেখে মরিয়া হয়ে ডাকছে। সার্সি প্রতিটা শূকরের গায়ে আলাদা এক ওষুধ ঘষে দিলেন, জাদু উল্টে গেল, লোম ঝরে গেল, খুর হয়ে গেল হাত পা, সুর নাক ছোট হয়ে ফিরে এলো মানুষের মুখ। সবাই আবার দাঁড়িয়ে উলঙ্গ, বিভ্রান্ত কিন্তু অটুট, বরং রূপান্তরের আগের চেয়ে বেশি তরুণ আর শক্তিশালী দেখাচ্ছে। আনন্দের পুনর্মিলন, একে অপরকে জড়িয়ে ধরে সবাই কাঁদল। শপথে বাতা সার্সি এবার লোকদের পোশাক আর সত্যিকারের খাবার দিলেন, এবার কোনো জাদু ছাড়াই। সৈকতে থাকা বাকি লোকদের নিয়ে আসতে বললেন, নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে। ওডিসিয়াসের সাহস আর বুদ্ধিতে সার্সি এতটাই মুগ্ধ হলেন যে তাকে অতিথি হিসাবে থেকে যেতে বললেন, খোয়ারের শূকর হিসেবে না, বিছানার পুরুষ হিসেবে। পুরো 1 বছর তারা এই রাতেই রইল। ট্রমা কাটিয়ে উঠল, সার্সির চমৎকার খাবার খেয়ে, ওয়াইন খেয়ে আবার হারানো শক্তি ফিরে পেল। ওডিসিয়াস রাত কাটাতেন দেবীর সাথে, আর এই মিলন থেকেই একদিন জন্ম নেবে এক ছেলে, টেলিগোনাস। এই ছেলের কথা ওডিসিয়াস বহু বছর জানতেই পারবেন না। আর পরবর্তী গ্রিক কিংবদন্তিতে এই টেলিগোনাসের হাতে লেখা থাকবে এক ভয়ঙ্কর পরিণতি। সেই গল্প একদম শেষ পর্বে, আর এই গল্পে লাস্টের প্রভাবটা আমরা দেখব সেই শেষ পর্বে গিয়েই। কিন্তু এখন বলে রাখি, ওডিসিয়াস নাকি তার স্ত্রীর শোকে কাতর, তারপরও তো সে একটার পর একটা দেবীর সাথে বিছানায় যাচ্ছে। কেন কেন এই কন্ট্রাডিকশন? ওডিসিয়াসের পুরো গল্পটা আসলে একজন ফ্লড মানুষের গল্প, যে এমন কন্ট্রাডিকশনে ভরপুর, আপনাদের আমাদের মতোই। আর সেটাই হয়তো আমাদের শিক্ষা। বছর ঘুরতেই লোকজন অস্থির হয়ে উঠল। ইথাকাতে তাদের পরিবার অপেক্ষা করছে, বউ বাচ্চারা ভাবছে তারা মরে গেছে। শেষমেশ ওডিসিয়াস নিজেও ঘরের টান অনুভব করলেন। সার্সিকে বললেন তাকে যেতে হবে। খেয়াল করুন, এই 1 বছরটা কিন্তু অনেকটা আগের লোটাস খাওয়া দ্বীপের মতো, আরাম, ভালো খাবার, ভুলে থাকা। পার্থক্য একটাই, এখানে তারা নিজেদের নাম বলেনি, শুধু ঘরে ফেরাটা 1 বছরের জন্য পিছিয়ে গেছে। দেবী দুঃখ পেলেন কিন্তু অবাক হলেন না, বললেন, আমি জানতাম এমন দিন আসবে, কিন্তু ওডিসিয়াস, তোমার ঘরে ফেরার পথ সহজ হবে না। দেবতারা তোমার পথে অনেক বাধা রেখেছেন, এমন সব বিপদ যা সাধারণ মানুষকে ভেঙে দেয়। সেসবের মুখোমুখি হওয়ার আগে তোমাকে জ্ঞান সংগ্রহ করতে হবে। তোমাকে যেতে হবে পৃথিবীর একদম শেষ প্রান্তে, স্বয়ং হেডিসের মৃতের জগতের দরজায়, আর কথা বলতে হবে ভবিষ্যৎ দ্রষ্টা টাইরেসিয়াসের প্রেতাত্মার সাথে। সামনে কি আছে আর কিভাবে বাঁচবে একমাত্র সেই বলতে পারবে। তিনি সেই ভয়ঙ্কর যাত্রার খুঁটিনাটি নির্দেশ দিলেন, কি উৎসর্গ করতে হবে, কোন কথা বলতে হবে। লোকজন যখন জাহাজ গোছাচ্ছে, তিনি শেষবারের মতো ওডিসিয়াসকে আলাদা করে ডাকলেন। তার মুখ আলতো করে ছুঁয়ে বললেন, মনে রেখো বীর, সমুদ্র নিজেই তোমার শত্রু, যদিও কেন সেটা তুমি এখনো জানো না। প্রতিটা ঢেউয়ের নিচে বিপদ লুকিয়ে, প্রতিটা শান্ত মুহূর্তের ভেতরে একটা ঝড় লুকানো। কিছুই বিশ্বাস করো না, সবকিছু প্রশ্ন করো, তাহলে হয়তো, শুধু হয়তো আবার ইথাকা দেখতে পাবে। লক্ষ্য করুন, সার্সে কিন্তু জানেন সমুদ্র কেন ওডিসিয়াসের শত্রু, মানে পসাইডনের অভিশাপের কথা তিনি জানেন। কিন্তু ওডিসিয়াস নিজে তখনও জানেন না। কেন বলেননি তিনি? কে জানে, হয়তো পসাইডনকে রাগাতে চান না, এথিনা যেমন রাগাতে চাননি। কালো জাহাজ এইয়া ছেড়ে যাওয়ার সময় ওডিসিয়াস হালের কাছে দাঁড়িয়ে দ্বীপটাকে দূরে মিলিয়ে যেতে দেখলেন। কিন্তু সব লোক জাহাজে ওঠেনি, যাওয়ার তাড়াহুড়ায় কেউ খেয়ালই করেনি এলপেনর, দলের সবচেয়ে কম বয়সী ছেলেটা, নেই। আগের রাতে বিদায়ী ভোজে এলপেনর প্রচুর মদ খেয়েছিল। একটু হাওয়া খেতে সে মই বেয়ে সার্সির সমতল ছাদে উঠে জ্ঞান হারিয়ে পড়েছিল, দুনিয়ার কোনো খবর নেই। সকালে সঙ্গীতের ডাকাডাকি শুনে সে চমকে জেগে ওঠে, তখনও মাদাল আর কোথায় আছে ভুলে গিয়ে তড়িঘড়ি উঠে দাঁড়িয়ে সোজা ছাদের কিনার থেকে পা ফেলে দেয়। উঁচু ছিল না জায়গাটা, কিন্তু সে মাথা নিচু করে পড়ে, নিচের পাথরের উঠানে ঘাড় ভেঙে যায়। তার আত্মা সাথে সাথে হেডিসের দিকে ছুটল, যে কোনো জাহাজের চেয়ে দ্রুত, যাতে তার প্রেতাত্মা সঙ্গীদেরও আগে মৃতের জগতে পৌঁছে অপেক্ষা করতে পারে। ওডিসিয়াসের কাছে একটা শেষ অনুরোধ নিয়ে যেন তার দেহটা ঠিকমতো সৎকার পায়। তার অনুপস্থিতি তারা টেরি পেল না ততক্ষণ না অনেক দূর সমুদ্রে চলে এলো। ততক্ষণে ফিরে যাওয়ার আর উপায় নেই। লোকজন হারানো সঙ্গীর জন্য কাঁদল, এই অভিশপ্ত যাত্রার আরেকটা প্রাণ ঝরল। কিন্তু তারা শুধু সামনে এগোতে পারে, নিজেদের তৈরি করতে পারে সার্সির বলে দেওয়া পৃথিবীর শেষ প্রান্তে নামার জন্য। কিন্তু সার্সির দেখানো পথটা সহজ না।
ওডিসিয়াস এখন চলেছেন এমন এক জায়গায় যেখানে কোনো জীবিত মানুষ যায় না, মৃতদের দেশ। আমার কাছে সার্সির চরিত্রটা ওডিসির সবচেয়ে জটিল চরিত্রগুলোর একটা। শুরুতে নিছক এক খলনায়ক, মানুষকে শুয়োর বানানো এক ডাইনি, অথচ শেষে সেই হয়ে ওঠে ওডিসিয়াসের প্রেমিকা, আশ্রয়দাতা আর পথ প্রদর্শক। শত্রুকে বুদ্ধি দিয়ে বন্ধুতে পরিণত করা, এটাই ওডিসিয়াসের এক সুপার পাওয়ার ছিল। কিন্তু এই পর্বে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, ওডিসিয়াসের আসল শত্রু সবসময় দানবরা না, মানুষের সহজাত প্রবৃত্তি, তাদের পাপ। এওলাস তো ঘরে ফেরার টিকিটটা একদম হাতে ধরিয়ে দিয়েছিলেন, ইথাকার দোরগোড়া, আর সেই সুযোগটা নষ্ট হলো নিজের লোকের এক মুঠো লোভে। চিন্তা করুন একবার, 12টা জাহাজ থেকে নেমে এলো একটায়, 600 মানুষ থেকে 45-এ। সার্সি তাকে পাঠাচ্ছেন এমন এক জায়গায় যেখানে সে ঢুকবে জীবন্ত মানুষ হয়ে, কিন্তু ফিরতে পারবে কিনা কেউ জানে না। হেডিস, মৃতদের দেশ, যেখানে তার দেখা হবে এমন কিছু মানুষের সাথে যাদের সে চিরতরে হারিয়েছে, আর শুনবে এমন এক ভবিষ্যৎবাণী যা তার বাকি পুরো যাত্রা বদলে দেবে। দেখা হবে আগামী পর্বে হেডিসের ঘরে। ভালো থাকবেন। হ্যাপি রিডিং। সহজই ছিল ওদের আমার ইচ্ছায় বাকিয়ে নেওয়া, সহজই ছিল এক স্পর্শে ওদের বদলে দেওয়া। কিন্তু তুমি ভেসে চলেছ মহাসমুদ্রে, তোমাকে আমি কিভাবে ডেকে ফেরাবো? সহজই ছিল একটি মাত্র ভাবনা ওদের ডেকে এনেছিল পৃথিবীর তীক্ষ্ণ প্রান্তগুলো থেকে। ওরা একটু স্পর্শের জন্য প্রার্থনা করেছিল, ওরা আমার মুখ দেখার জন্য কেঁদেছিল। ওরা এমন করে মিনতি করেছিল যে করুণা করে আমি প্রত্যেককে ফিরিয়ে দিলাম তার নিজের রূপে। আর নিজেদের কণ্ঠ দিয়ে ঢেকে দেয় সমুদ্রের শব্দ, নিজেদের ঘেউ আর হুঙ্কার আর গর্জন দিয়ে সমুদ্রের গর্জন, আর সমুদ্রের তারাগুলো আর বালুর ঘূর্ণি আর পাথুরে ঝাউগাছ আর হাওয়ার অনুরণন, কিন্তু তোমার কণ্ঠস্বর নয়। সহজ, বড়ই সহজ মানুষকে ডেকে আনা পৃথিবীর প্রান্ত থেকে, সহজ শুধু একটি মাত্র ভাবনায় ওদের আমার পায়ের কাছে ডেকে আনা। অন্ধকারে লম্বা কালো চিতাবাঘ আর মসৃণ হরিণের মাঝে বাধা পড়াদের চক্কর দিতে দেখা সুন্দর। সহজিত সিডার আর সাদা ছাইয়ের ধোঁয়াকে প্রাসাদের রূপ দেওয়া, আর সমুদ্রের গুহাগুলোকে ঢেকে দেওয়া আইভরি আর অনিক্স দিয়ে। কিন্তু আমি ছেড়ে দিতে পারি প্রবালের পাথুরে ঝালর আর আমার দ্বীপ প্রাসাদের সবচেয়ে ভিতরের কক্ষ, আর আমার নিজের সমস্ত বরদান, আর আমার ক্ষমতা আর জাদুর গোটা রাজ্য, তোমার চোখে একবার চোখ তুলে তাকানোর জন্য।